ওয়েলকাম টু অ্যালফাবেট। আজকে আমরা শুরু করব একটা নতুন চ্যাপ্টার, নাম হিউম্যান রিপ্রোডাকশন, বাংলায় যাকে বলা হয় মানব জনন। তো এই চ্যাপ্টারটা অনেকের কাছে মজাদার লাগে, অবশ্য চ্যাপ্টারটা মজাদার, বাট আবার অনেকের কাছে কঠিন লাগে। কেন কঠিন লাগে বলছি, এই চ্যাপ্টারটার কনসেপ্ট কিন্তু অতটা কঠিন নয়, কারণ সহজ যে কনসেপ্টটা, কঠিন যেগুলো হচ্ছে সেগুলো এই চ্যাপ্টারের যেই ওয়ার্ডগুলো আছে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, শুক্রাশয়। শুক্রাশয় শুক্রাশয়ের যেই আবরণগুলো আছে, বাইরের আবরণ, ভেতরের আবরণ, মধ্যের আবরণ, সেই আবরণগুলোর নাম হচ্ছে, যদি বাইরের থেকে আমরা ধরি, টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপর একটা আছে তার নাম হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। এই নামগুলো যেমন টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলোসা, এই নামগুলো একটু কঠিন কঠিন প্রথম প্রথম লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। তো আমরা শুরু করব হিউম্যান রিপ্রোডাকশন। চ্যাপ্টারটা মজাদার, অত্যাধিক মজাদার, এবং শুরু করি। হিউম্যান রিপ্রোডাকশন, মানব জনন। হিউম্যান মানে মানব, রিপ্রোডাকশন মানে জনন। ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে আমাদের এটা বোঝার আগে আমাদের এটা একটু বুঝতে হবে যে রিপ্রোডাকশন মানে তো জনন বললাম, তো জনন জিনিসটা কি? জনন হচ্ছে, সাপোজ এটা একটা লোক, ঠিক আছে, এটা একটা ব্যক্তি। এই ব্যক্তিটার যেই যেই বৈশিষ্ট্য আছে বা ব্যক্তি থেকে দেখতে যা যেরকম, ঠিক সেই রকম দেখতে যদি অন্য কোনো একটা জীব তৈরি হয়, যেই জীবটা তৈরি হয় তাকে বলা হয় অপত্য জীব, এবং যে পদ্ধতির মাধ্যমে তৈরি হয় তাকে বলা হয় জনন। অর্থাৎ অর্থাৎ কোনো একটা ব্যক্তি তার মতো দেখতে, প্রায় বা পুরোপুরি তার মতো দেখতে হয় না, বা কিছুটা তার মতো দেখতে অন্য একটা জীব তৈরি করে, যাকে অপত্য জীব বলা হয়, এবং যে পদ্ধতির মাধ্যমে তৈরি করে তাকে আমরা বলছি জনন। জনন বেসিক্যালি তিন প্রকারের। প্রথম জনন হচ্ছে অঙ্গজ জনন, অর্থাৎ অঙ্গের মাধ্যমে যার জনন ঘটে। তারপর আসতে অযৌন জনন, যার দুটো কোনো গ্যামেটের মিলন ঘটে না। গ্যামেট ইন দ্য সেন্স হচ্ছে, গ্যামেট মানে হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, যেটা আমরা পড়বো। আর হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাকি যাকে আমরা বলছি যৌন জনন, অর্থাৎ যেখানে গ্যামেটের মিলন ঘটে। ওকে, অর্থাৎ মানব জনন হচ্ছে সেই সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে অন্তর্গত। তো আমরা শুরু করব। জনন জিনিসটা কি আমরা জানলাম, এবার আমরা দেখব জনন অঙ্গ। মানে জনন তো বেসিক্যালি জনন অঙ্গ সাহায্য করে, জননে জনন অঙ্গ সাহায্য করে। তো জনন অঙ্গ কাকে বলে আমরা দেখব। সাপোজ মনে করা যাক যে এখানে একটা অঙ্গ আছে, এটা একটা অঙ্গ, আবার এখানে একটা অঙ্গ আছে, আবার মনে করা যায় এখানে আমার জায়গায় একটা অঙ্গ আছে, এখানে একটা অঙ্গ আছে। এই অঙ্গটা কি করছে? জননে সাহায্য করছে। এই অঙ্গটাও জননে সাহায্য করছে, এই অঙ্গটাও জননে সাহায্য করছে, আবার এই অঙ্গটাও জননে সাহায্য করছে। তাহলে যে সকল অঙ্গ, এগুলো তো জনন অঙ্গ, তাহলে যে সকল অঙ্গ জননে সাহায্য করে তাকে আমরা বলবো জনন অঙ্গ। আমরা জানি যে অনেকগুলো অঙ্গ, মানে এই একটা অঙ্গ, একটা অঙ্গ, একটা অঙ্গ, একটা অঙ্গ যখন একসঙ্গে মিলিত হয়ে একটা কাজ করে, বা একসঙ্গে যুক্ত হয়ে একটা কাজ করে, তাকে আমরা বলবো জনন। মানে কাজ করে যে একটা তন্ত্র গঠিত করে তাকে আমরা বলবো জনন তন্ত্র। ঠিক আছে, সহজ কথায় বলতে গেলে, সাপোজ একটা কোষ, আমি একটু আগের থেকে বলছি, এই একটা কোষ, এই কোষগুলো বিভাজিত হয়, বিভাজিত অনেক কোষ তৈরি করে। এই যেই কোষগুলো তৈরি করলো, অনেকগুলো কোষ যুক্ত করে কলা, এবার অনেকগুলো এরম কলা থাকে, এরম কলা, এই কলা যুক্ত হয়ে গঠন করে অঙ্গ। এই সেই অঙ্গগুলো, মানে এইগুলো টোটাল আলটিমেটলি অনেকগুলো কলা দ্বারা গঠিত, আবার কলার অঙ্গ সেল দ্বারা গঠিত, মানে কোষ দ্বারা গঠিত। এই অঙ্গ একটা অঙ্গ, একটা অঙ্গ, একটা অঙ্গ, টোটাল ওই অঙ্গগুলো মিলিত হয়ে যুক্ত করে তন্ত্র।
ঠিক আছে। আর এখানে তো সেম হচ্ছে, এই একটা অঙ্গ একটা অঙ্গ একটা অঙ্গ একটা অঙ্গ মিলিত হয়ে যে তন্ত্র গঠন করছে তাকে আমরা বলছি জননতন্ত্র। অর্থাৎ জননে যে সকল অঙ্গ সাহায্য করে সেই সকল অঙ্গ একত্রে মিলিত হয়ে যে তন্ত্র গঠন করছে তাকে আমরা বলছি জননতন্ত্র। ক্লিয়ার? জননতন্ত্র দু প্রকার, একটা হচ্ছে ছেলেদের জননতন্ত্র, একটা হচ্ছে মেয়েদের জননতন্ত্র। তো আজকে আমরা ছেলেদের জননতন্ত্র নিয়ে কথা বলবো। ছেলেদের জননতন্ত্র নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেকগুলো জননতন্ত্র সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। প্রথম জননতন্ত্র তাহলে হচ্ছে পুং জননতন্ত্র। পুং জননতন্ত্র, ঠিক আছে। পুং জননতন্ত্রকে আমরা অনেক মানে জননতন্ত্র যেহেতু বলছি তাহলে অনেক অঙ্গ দ্বারা গঠিত হবে। তো কোন কোন অঙ্গ দ্বারা গঠিত হবে ওটা দেখি। প্রথম একটা অঙ্গ থাকে তার নাম হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়, তারপর হয় ভাষা ইফারেন্সিয়া, তারপর হয় এপিডিডাইমিস, তারপর আসে ভাষা ডিফারেন্সিয়া। এখানে বলছি ভাষা ইফারেন্সিয়া আর এখানে বলছি ভাষা এখানে বলছি ভাষা ইফারেন্সিয়া, এখানে বলছি ভাষা ডিফারেন্সিয়া। এটা হচ্ছে ই ফর ইফারেন্সিয়া, ডি ফর ডিফারেন্সিয়া। দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। তাহলে ভাষা ডিফারেন্সিয়া হল। ভাষা ডিফারেন্সিয়ার পরে যেটা আসে সেটা হচ্ছে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল, তারপর আসে নির্গমন নালী, প্রোস্টেট গ্রন্থি, কৌপার গ্রন্থি। মোটামুটি এইগুলো জিনিস নিয়ে আমাদের পুং জননতন্ত্র গঠিত হয়। ক্লিয়ার? এই মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আমাদের জননতন্ত্র গঠিত হয়। আমরা প্রত্যেকটাকে অঙ্গ বলছি, এ একটা অঙ্গ একটা অঙ্গ, এই একটা অঙ্গ এই একটা অঙ্গ, একটা অঙ্গ একটা অঙ্গ একটা অঙ্গ একটা অঙ্গ। প্রত্যেক কটা অঙ্গ জনন কার্যে সাহায্য করে, তাই এদের বলছি আমরা জনন অঙ্গ। ক্লিয়ার? কাদের দিয়ে থাকে? পুরুষদের দিয়ে থাকে, তাই এগুলোকে আমরা বলবো পুরুষ জনন অঙ্গ। ক্লিয়ার? ওকে। এতগুলো জনন অঙ্গ গঠিত হয়ে যে তন্ত্র গঠন করছে তাকে বলছে পুং জননতন্ত্র। ক্লিয়ার? তাহলে তন্ত্র বলতে গেলে আমাদের অনেকগুলো অঙ্গে নিয়ে কথা বলতে হবে। তো এখানে ঠিক অনেকগুলো অঙ্গর কথা আমি লিখেছি। তো এতগুলো অঙ্গের মধ্যে একজন প্রধান থাকে, তো যে সব কাজটা করাবে বা যাকে প্রধান বলবো, ঠিক এদের মধ্যেই একটা অঙ্গ আছে যেটা প্রধান জনন অঙ্গ। যেমন শুক্রাশয়। শুক্রাশয় পুং জননতন্ত্রের প্রধান জনন অঙ্গ। ঠিক আছে, এখন প্রশ্ন আসছে যে এতগুলো অঙ্গ আছে, এই কটারে বাদ দিয়ে আমরা শুক্রাশয়কে কেন জননাঙ্গ বললাম, সরি প্রধান জননাঙ্গ বললাম? দেখো, এইটা হচ্ছে প্রধান জননাঙ্গ আর এইগুলো হচ্ছে একে সাপোর্ট দেওয়ার জন্য জননাঙ্গ। এখন প্রশ্ন আসে, এখন আমাদের জানতে হবে যে কেন শুক্রাশয়কে আমরা প্রধান বা মুখ্য জননাঙ্গ বলছি। চলো, প্রধান জননাঙ্গ। তাহলে শুক্রাশয়কে কেন প্রধান জননাঙ্গ বলছি আমরা দেখছি, কিন্তু কেন এগুলোকে প্রধান জননাঙ্গ বলছি না সেটাও আমরা দেখব। প্রধান জননাঙ্গ ইংলিশে একে বলা হয় গোনাড। ক্লিয়ার? তাহলে প্রধান জননাঙ্গ আর ইংলিশে একে বলা হয় গোনাড। ওকে, ক্লিয়ার? এখন প্রশ্ন আসছে আমাদের শুক্রাশয়কে প্রধান জননাঙ্গ কেন বলে, এটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে প্রধান জননাঙ্গ বলতে কি বোঝায়। প্রধান জননাঙ্গ বলতে বোঝায় যেখানে গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট বলছি কি জিনিস?
গ্যামেট বলতে শুক্রাণু আর ডিম্বাণুকে বোঝায়। শুক্রাণু হচ্ছে ছেলেদের দেহে আর ডিম্বাণু হচ্ছে মেয়েদের দেহে। এই সাইনটা হচ্ছে ছেলেদের সাইন, এই সাইনটা হচ্ছে মেয়েদের সাইন, ওই জন্য আমি বলছি ডিম্বাণু মেয়েদের দেহে, শুক্রাণু ছেলেদের দেহে। এই শুক্রাণু শুক্রাশয় উৎপন্ন হয়, শুক্রাণু শুক্রাশয় উৎপন্ন হয়। যে আমরা কি বললাম, যেখানে গ্যামেট উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রধান জননাঙ্গ বা গোনাড। তাহলে শুক্রাণু কোথায় উৎপন্ন হচ্ছে? শুক্রাশয়ে। তাহলে শুক্রাশয় প্রধান জননাঙ্গ বা গোনাড সেম। ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়? ডিম্বাশয়ে। ডিম্বাশয়ে। তাহলে মেয়েদের ক্ষেত্রে প্রধান জননাঙ্গ কোনটা? ডিম্বাশয়। আশা করি ক্লিয়ার। তাহলে কেন আমরা শুক্রাশয়কে প্রধান জননাঙ্গ বলছি? কিন্তু এগুলোতে তো শুক্রাণু উৎপন্ন হয় না, অর্থাৎ গ্যামেট উৎপন্ন হয় না। গ্যামেটের একটা অংশ হচ্ছে শুক্রাণু। শুক্রাণুকে ছেলেদের দেহে আমরা গ্যামেট বলছি। এইসব জায়গায় তো শুক্রাণু উৎপন্ন হয় না, শুক্রাণু উৎপন্ন হয় এই জায়গাটাই। ওই জন্য আমরা শুক্রাশয়কে বলছি প্রধান জননাঙ্গ, ইংলিশে যাকে বলা হয় গোনাড। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে যে শুক্রাশয়টা দেখতে ঠিক কিরকম। শুক্রাশয়টা দেখতে কিরকম, ঠিক আছে? শুক্রাশয়টা দেখতে কিরকম, আমি জাস্ট একটা ছবি আঁকছি। এটা হচ্ছে জাস্ট শুক্রাশয়। শুক্রাশয়ের তিনটে লেয়ার থাকে। বাইরে একটা লেয়ার আঁকলাম, এই একটা লেয়ার, আর ভেতরে আর একটা লেয়ার। ক্লিয়ার? একদম শুক্রাশয়ের বাইরের যে আবরণটা আছে তাকে একটু আগে বললাম না টিউনিকা ভ্যাজাইনালিস, সেই টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস, এটা হচ্ছে শুক্রাশয়। টিউনিকা ভ্যাজাইনালিস হচ্ছে শুক্রাশয়ের একদম বাইরের আবরণ। ক্লিয়ার? শুক্রাশয়ের বাইরের আবরণ কি? টিউনিকা ভ্যাজাইনালিস। সেকেন্ড আবরণ হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। তিন নাম্বার হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। তাহলে টোটাল আমরা দেখতে পেলাম যে শুক্রাশয়টা তিনটে লেয়ার নিয়ে গঠিত। একদম বাইরের আবরণকে বলছে টিউনিকা ভ্যাজাইনালিস, 2 নাম্বারকে বলছে টিউনিকা অ্যালবুজিনিয়া, দেন 3 নাম্বারকে বলছে টিউনিকা ভাস্কুলোসা। ওকে, টিউনিকা ভাস্কুলোসা। এবার আমরা দেখব যে শুক্রাশয় এর মধ্যে কোন কোন জিনিসপত্র থাকে। ক্লিয়ার? শুক্রাশয়ের মধ্যে কোন কোন জিনিসপত্র থাকে আমরা দেখব। ওকে, শুক্রাশয়ের মধ্যে কোন কোন জিনিসপত্র থাকে। এই যে শুক্রাশয়ের বাইরের যে আবরণটা আঁকছি, এটাকে একটু আগে কি বললাম? টিউনিকা ভ্যাজাইনালিস। ক্লিয়ার? এটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। এবার যে সেকেন্ড যে লেয়ারটা থাকে এটার নাম কি বললাম? টিউনিকা অ্যালবুজিনিয়া। মজার ব্যাপার হচ্ছে এই টিউনিকা অ্যালবুজিনিয়া, এখান থেকে কিছু তন্তু নির্গত হয়, তন্তু নির্গত হয় এরকম করে। ঠিক আছে, এরকম করে কিছু তন্তু নির্গত হয়, তন্তু আকৃতি। এরকম করে কিছু তন্তু বেরোয়। তন্তু বেরোয় এরকম করে কিছু। ঠিক আছে, তন্তু বেরোনোর পরে দেখো এরকম একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে। প্রকোষ্ঠ মনে হচ্ছে না, ঘর 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 মনে হচ্ছে না? একটা ঘর, একটা ঘর, একটা ঘর, এই একটা ঘর, একটা ঘর, একটা ঘর, একটা ঘর, যাকে ভালোবাসায় বলে প্রকোষ্ঠ। অর্থাৎ এটা কি, এটা কোন স্তর আমি লিখে দিই। একদম বাইরে, এটা হচ্ছে একদম বাইরের স্তর, এটার নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। এটা কি? টিউনিকা অ্যালবুজিনিয়া। ক্লিয়ার?
তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়ার থেকে কিছু তন্তু বেরোয়, তন্তু বেরিয়ে কিছু এরকম করে প্রকোষ্ঠ গঠন করে। এবার এই প্রকোষ্ঠের মধ্যে কিছু নালী দেখা যায় মানে কিছু মানে কি বলবো, জড়ানো পেঁচানো কিছু নালী দেখা যায় এরকম এরকম। এরকম করে বেশ নালী নালী টালি দেখা যায়, না 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 নালী দেখা যায়, এরকম করে কিছু নালী দেখা যায়। ওকে, আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এরকম করে কিছু নালী দেখা যায়, নালী। তো যেই লাল 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 যেই নালীগুলো আঁকলাম, সেই নালীগুলোকে আমরা বলছি সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা, এইগুলোকে আমরা বলছি সেমিনিফেরাস নালিকা। ওকে, এইগুলো 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 এই 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 এগুলো হচ্ছে সেমিনিফেরাস নালিকা। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে এবার এই সেমিনিফেরাস নালিকা থেকে কিছু এরম করে নালী বেরোয়। ওকে, যেই নালীগুলো বেরোলো সেই নালীগুলোকে বলা হয় ঋজু নালিকা। ঋজু নালিকা। ক্লিয়ার? ওকে, এই ঋজু নালিকাগুলো একত্রে এরকম করে যুক্ত হয়। যুক্ত হয়ে বেশ এরকম কিছু একটু জালক জালক টাইপের গঠন তৈরি করে। ইংলিশে কে বলা হয় রেটিটেস্টিস। রেটিটেস্টিস। ক্লিয়ার? এইগুলোকে বলা হয় রেটিটেস্টিস। এবারে এই রেটিটেস্টিসটা এখান থেকে অনেকগুলো এরকম করে রেটিটেস্টিস থেকে নালী নালী বেরোয়। প্রায় কিরকম বলবো, প্রায় এই নালীর সংখ্যা হয় প্রায় কত বলা যেতে পারে 15 থেকে 20টা এরকম নালী বেরোয়, যেই নালীগুলোকে আমরা বলবো ভাসা ইফারেন্সিয়া। তাহলে রেটিটেস্টিস থেকে যেই নালীগুলো বেরোয় তাকে আমরা বলবো ভাসা ইফারেন্সিয়া। ক্লিয়ার? ওকে, তাহলে শুক্রাশয় এটা এই পর্যন্তই। আরো আছে, এরপরে আছে এপিডিডাইমিস, তারপর আছে ভাসা ডিফারেন্সিয়া, আরো আছে। তো এইগুলো আমরা পরের দিন দেখবো। যাই হোক, আমরা ভাষা ইফারেন্সিয়া পর্যন্ত আমরা যেহেতু আজকে শুক্রাশয় আর এবং পড়ছি তাই শুক্রাশয়ের এই পর্যন্ত রাখি। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত আমরা রাখি। তাহলে বলে দিই টিউনিকা অ্যালবুজিনিয়া শুক্রাশয়ের মিডিলের স্তর, এবং সেখান থেকে কিছু তন্তু তন্তু আকৃতি বেরোয় কালো 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 কালো, এবং এই ঘর ঘর তৈরি করে হচ্ছে প্রকোষ্ঠ তৈরি করে এরকম, এবং প্রকোষ্ঠের মধ্যে থাকে হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এই যে সেমিনিফেরাস নালিকা, এই যে, এবং সেমিনিফেরাস নালিকা থেকে কিছু নালী বেরোয়। এই নালীগুলোকে আমরা বলবো ঋজু নালিকা, এবং ঋজু নালিকাগুলো একত্রে গঠনযুক্ত হয় এরকম, এই যে সবুজ রঙের, একে বলে রেটিটেস্টিস। রেটিটেস্টিসে কিছু সরু সরু নালী বেরোয় যাকে বলে ভাষা ইফারেন্সিয়া, এবং এর সংখ্যা প্রায় 15 থেকে 20টা হয়ে থাকে। এর সংখ্যা প্রায় 15 থেকে 20টা হয়ে থাকে। ওকে, এবার আমাদের একটু সেমিনিফেরাস নালিকাটাকে একটু দেখতে হবে। সেমিনিফেরাস নালিকা কিরম থাকে, এরকম গুটিয়ে 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 থাকে। যদি সেমিনিফেরাস নালিকার একটু কেটে নিই, একটু কোনো অংশ যদি কেটে নিই যদি এরকম করে দেখি, সেমিনিফেরাস নালিকা একটু কেটে নিয়ে এরকম করে যদি দেখি, তাহলে দু রকমের সেল দেখতে পাবো। এই এক ধরনের সেল, আর এরকম এক ধরনের সেল দেখা যায়। ঠিক আছে? লাল যে সেলটা আঁকলাম তার নাম হচ্ছে সার্টোলিকোস, সার্টোলি সেল। ওকে,
আর কালো রং দিয়ে যেটা আঁকলাম সেটা হচ্ছে জার্ম কোষ, জার্ম সেল। একটা সুন্দর কথা হচ্ছে যে এই জার্ম কোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, আর সার্টোলি কোষ শুক্রাণুকে পুষ্টি দেয়। মানে পুষ্টি দেয় বলতে খাবার টাবার খাওয়ায়, মানে বিরিয়ানি, মোগলাই, চিকেন চাউমিন, বার্গার, পিৎজা এসব খাওয়াই কাকে? শুক্রাণুকে, অর্থাৎ শুক্রাণুকে পুষ্টি দেয় কে দেয়? সার্টোলি কোষ। তাহলে সেমিনিফেরাস নালিকা, এটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা, লিখে দিই নাহলে আবার আলু ভাতে ডিম ভাতে হয়ে যাবে। সেমিনিফেরাস নালী। তাহলে সেমিনিফেরাস নালিকার মধ্যে কিন্তু মধ্যে জার্ম কোষ এবং সার্টোলি কোষ দেখা যায়। জার্ম কোষের কাজ হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা, আর সার্টোলি কোষের কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি দেওয়া, মানে খাবার টাবার খেতে দেওয়ার। ক্লিয়ার? আর এছাড়াও জার্ম কোষের বাইরে, সেমিনিফেরাস নালিকার বাইরে কিছু সেল থাকে। সেলটা একা একা থাকে না, অনেকগুলো গুচ্ছ আকার থাকে, এরকম করে গুচ্ছ হয়ে থাকে। ঠিক আছে? এরকম করে গুচ্ছ হয়ে থাকে। এইগুলোকে বলছে লেডিগের আন্তর্কোষ। লেডিগের আন্তর্কোষ। ওকে, এইগুলো বলছে লেডিগের আন্তর্কোষ। তো লেডিগের আন্তর্কোষের কাজ কি? লেডিগের আন্তর্কোষের কাজটা হচ্ছে এই লেডিগের আন্তর্কোষ টেস্টোস্টেরন ক্ষরণ করে বা উৎপন্ন করে। এই লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন নির্গত হয় বা উৎপন্ন করে। লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন উৎপন্ন হয়। তো ব্যাপারটা হচ্ছে এমনি উৎপন্ন হয় না, এই আমাদের পিটুইটারি থেকে একটা হরমোন বেরোয় যার নাম হচ্ছে ICSH, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। সেই ICSH হরমোন এসে উদ্দীপিত করার পরে লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন ঘটিত হয়। ক্লিয়ার? মানে ICSH এসে লেডিগের আন্তর্কোষকে উদ্দীপিত করে, মানে ঝাঁকানাকা করে দেয়। ঝাঁকানাকা করার পরে টেস্টোস্টেরন উদ্দীপিত হয়, যদি উৎপন্ন হয়। তাহলে সেমিনিফেরাস নালীকে হ্যানত্যান দেখলাম, তাহলে কিভাবে হচ্ছে ব্যাপারটা একটু বুঝলাম। এখন একটা প্রশ্ন হতে পারে যে শুক্রাশয় এর কাজ কি? শুক্রাশয়ের কাজ কি? দেখো, শুক্রাশয় হচ্ছে একটা গঠন, ঠিক আছে, মানে একটা বাড়ি, আর বাড়ির মধ্যে বিভিন্ন লোকজন থাকে। সেই লোকজনের কাজ, লোকজন কি কি কাজ করে? মানে বাড়ির কাজ করে, মানে একটা কোম্পানির নাম, কোম্পানি হচ্ছে শুক্রাশয়। ক্লিয়ার? এবার এই শুক্রাশয়ের মধ্যে বিভিন্ন লোকজন থাকে, কোম্পানির বিভিন্ন লোকজন থাকে, বা লোকজন এক একটা কাজ করে। যখন লোকজন কাজ করে তখন নাম কারাই বলছে, কোম্পানির নাম হয় যে ওই কোম্পানিটা এই কাজ করেছে, সে কাজ করেছে। ঠিক তেমনই শুক্রাশয় হচ্ছে একটা কোম্পানি, এবং এইগুলো হচ্ছে লোকজন। যেমন সেমিনিফেরাস নালিকা, রেজু নালিকা, তারপর রেডিটেস্টিস, এগুলো হচ্ছে লোকজন, মানে কর্মচারী আর কি। তো কর্মচারীর কাজ করা মানেই তো শুক্রাশয়ের কাজ করা। এবার কর্মচারীরা কি কাজ করছে? মানে শুক্রাশয় কি কাজ করছে? তিনটে কাজ করে। প্রথম একটা হচ্ছে শুক্রাণু উৎপাদন করে, কারণ জার্ম কোষ থাকে সেমিনিফেরাস নালিকার মধ্যে। 2, শুক্রাণুকে পুষ্টি দেয় কে? শুক্রাশয়, কারণ সেমিনিফেরাস নালিকাতে শুক্রাশয়ের মধ্যেই থাকছে। 3, টেস্টোস্টেরন উৎপন্ন হয় কোথা থেকে? শুক্রাশয় থেকে। ক্লিয়ার? তিনটা কাজ কমপ্লিট। ওকে, এবার আমরা যাব হচ্ছে শুক্রাশয় কোথায় থাকে। শুক্রাশয় দেখলাম, এবার শুক্রাশয়ের বাড়ি দেখাতে হবে তো, মানে সে একটা বাড়ির মধ্যে থাকবে, বাড়ির মধ্যে খাবে দাবে, সাইকেল চালাবে, পড়াশোনা করবে, গান করবে, নাচ করবে, অনেক কিছু করবে। তো কার মধ্যে থেকে? বাড়ির মধ্যে থেকে করে না কোথায় থেকে করে সেটা দেখতে হবে। কোথায় থাকে দেখো, এটা একটা যদি এটা ছেলেমেলে আঁকা হয়, জাস্ট লিওনার্দো দা ভিঞ্চি আমার কাছে আঁকা শিখতো, তো আমি এখন সেই ছবিগুলো আঁকছি। তো এটা হচ্ছে একটা ছেলে, সরি আমি প্যান্ট পরিয়ে দিয়েছি, প্যান্ট পরলে হবে না। এটা হচ্ছে পা, ঠিক আছে। তো এটা হচ্ছে পেটের শেষ অংশ। তো এরম জায়গা থেকে থলি থাকে যাকে বলা হয় স্ক্রোটাম।
আর এটা হচ্ছে উদর গহ্বর, মানে পেট এটা হচ্ছে উদর গহ্বর। এটা হচ্ছে উদর গহ্বর। এটা হচ্ছে উদর গহ্বর, ক্লিয়ার? এটা হচ্ছে একটা বাচ্চা মনে করো। তো একটা বাচ্চা যখন মানে একটা বাচ্চা যখন তার মায়ের পেটে ভ্রূণ অবস্থায় থাকে, ভ্রূণ মানে একদম জন্মা হয়নি তখন, অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকে, তখন সেই বাচ্চাটার শুক্রাশয় দুটো উদর গহ্বরে থাকে। ওকে, এবং বাচ্চা জন্মানোর 1 মাস আগে থেকে, এখানে একটা ক্যানেল থাকে, এখানে ক্যানেলটার মধ্য দিয়ে শুক্রাশয় দুটো আস্তে করে নেমে আসে। অর্থাৎ জন্মের 1 মাস আগে থেকে শুক্রাশয় দুটো আস্তে আস্তে নামতে থাকে। আচ্ছা, এই ক্যানেলটার নাম হচ্ছে ইনগুইনাল ক্যানেল। অর্থাৎ যখন একটা বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে, তখন তার উদর গহ্বরের মধ্যে থাকে শুক্রাশয়, এবং 1 মাস বাচ্চা জন্মের 1 মাস আগে থেকে এই শুক্রাশয়টা ইনগুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নামতে জন্মের পর স্ক্রোটাম থলিতে নেমে আসে। ক্লিয়ার? ওকে, এখন প্রশ্ন আসছে, নেমে আসলে তো হবে না, এখন শুক্রাশয়টাকে ঝুলে থাকতে হবে। তো কার মাধ্যমে ঝুলে থাকে? দেখো, এটা আমি আগে শুক্রাশয় এঁকেছিলাম আগে একবার, তো এরাম করে এঁকেছিলাম, এই যে বিভিন্ন ইয়ে দেখেছিলাম, বিভিন্ন প্রকোষ্ঠ, এখানে নালী ফালি বেরোচ্ছিল। আর এখানে যে নালীটা প্রথম বেরোচ্ছিল তার নাম আমরা বলেছিলাম ভাসা ইফারেন্সিয়া। পরবর্তী একটা অংশ থেকে পেঁচানো, যাকে বলা হয় এপিডিডাইমিস, এবং এপিডিডাইমিস পরের অংশে এরাম করে উঠে যায়, এই যাকে বলা হয় শুক্রনালী বা ভাসা ডিফারেন্সিয়া। শুক্রনালী বা ভাসা ডিফারেন্সিয়া বা শুক্রনালী। তাহলে এই অংশটার নাম হচ্ছে শুক্রনালী। ক্লিয়ার? বা ভাসা ডিফারেন্সিয়া। এই ভাসা ডিফারেন্সিয়ার ওপর এরকম কিছু নীল রঙে যেটা আঁকলাম সেটা হচ্ছে স্নায়ু, লাল রঙের যেটা আঁকছি ওটা হচ্ছে রক্তবাহ, সবুজ রঙের জিনিস আঁকছি যেটা হচ্ছে লসিকাবাহ। অর্থাৎ শুক্রনালী, লসিকাবাহ, রক্তবাহ, স্নায়ু যুক্ত হয়ে যে দড়ির মতো অংশ তৈরি করে তাকে আমরা বলবো শুক্ররজ্জু। এই শুক্ররজ্জুর মাধ্যমেই শুক্রাশয় দুটো ঝুলে থাকে। আর এই শুক্ররজ্জুটা কার মধ্যে দিয়ে যায়? ইনগুইনাল ক্যানালের মধ্যে দিয়ে যায়। ওকে, আবার বলছি, শুধুমাত্র শুক্রনালীকে কিন্তু শুক্ররজ্জু বলছে না, বা শুধুমাত্র শুক্রনালীর মাধ্যমে কিন্তু শুক্রাশয়টি কিন্তু ঝুলে থাকছে না স্ক্রোটাম থলির মধ্যে। শুক্রনালীর সঙ্গে লসিকাবাহ, রক্তবাহ এবং স্নায়ু যুক্ত একটা গঠন তৈরি করেছে যার নাম হচ্ছে শুক্ররজ্জু, অর্থাৎ যাকে দড়ির মতো দেখতে। সেই শুক্ররজ্জুটা ইনগুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে এরকম করে যাচ্ছে। এই যে শুক্ররজ্জু নীল রঙের ইনগুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার পর এরাম করে এসে দুটো ভাগ হয়ে যাচ্ছে এবং শুক্রাশয় দুটোকে ঝুলিয়ে রাখছে। কে ঝুলিয়ে রাখছে? স্নায়ুরজ্জু। আর স্নায়ুরজ্জুটা কার মধ্যে দিয়ে যাচ্ছে? ইনগুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখলাম শুক্রাশয় ঝুলে থাকে কার দ্বারা? শুক্ররজ্জুর দ্বারা। আর শুক্রাশয় যার মাধ্যমে, এটা তো স্ক্রোটাম থলি কালো রঙের, আর নীল রঙের হচ্ছে শুক্রাশয়। তো কালো রং স্ক্রোটাম থলি আর নীল রং হচ্ছে শুক্রাশয়।
এই যেই লাল লাল যেই অংশটা আঁকলাম তাকে বলছি আমরা টেল অফ লকউড। টেল অফ লকউড। অর্থাৎ শুক্রাশয় এবং স্ক্রোটাম থলি একটা গঠনের দ্বারা যুক্ত থাকে, তাকে বলছে টেল অফ লকউড। বা এরকম বলা যেতে পারে যে শুক্রাশয় যার দ্বারা স্ক্রোটাম থলির সঙ্গে যুক্ত থাকে তাকে বলে টেল অফ লকউড। ক্লিয়ার? টেল অফ লকউড। এবার ব্যাপারটা হচ্ছে স্ক্রোটাম থলির টোটাল 7খানা অংশ। 7খানা অংশ, অতগুলো অংশ লাগবে না, যে 2টো অংশ মনে রাখলেই হবে। এটা হচ্ছে শুক্রাশয়, একদম বাইরের অংশকে বলে ত্বক, আর একদম ভেতরের অংশকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। ক্লিয়ার? টিউনিকা ভ্যাজাইনালিস। আর শুক্রাশয়ের প্রথম অংশের নাম টিউনিকা ভ্যাজাইনালিস, আবার স্ক্রোটাম থলির একদম ভেতরের অংশের নাম টিউনিকা ভ্যাজাইনালিস, সেম। ওকে, একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখলাম সেই শুক্রাশয়ের এই একটা অংশের নাম কি দেখলাম? টিউনিকা। আমি একটু মুছি, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। টিউনিকা ভ্যাজাইনালিস, তাই তো? আর এই অংশটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা ভ্যাজাইনালিসের 2টো অংশ থাকে, অর্থাৎ টিউনিকা ভ্যাজাইনালিস তো এটা একটা অংশ, আর কালার চেঞ্জ করি, আর একটা অংশ। তার মধ্যে সাদা রঙের একটা গ্যাপ দেখা যাচ্ছে, আমি একটু বলে দিই। এই অংশটার বাইরের যে অংশটা থাকে তার নাম হচ্ছে প্যারাইটাল অংশ, ভেতরের সবুজ রঙের যে অংশ থাকে তার নাম হচ্ছে ভেসারাল অংশ। প্যারাইটাল আর ভেসারাল অংশের মধ্যে, অর্থাৎ প্যারাইটাল আর ভিসেরাল অংশের মধ্যে যে গ্যাপটা থাকছে, অর্থাৎ একটা গহ্বর ফাঁকা স্থান থাকছে, এই ফাঁকা স্থানের একটা তরল থাকে যার নাম হচ্ছে হাইড্রোসিলিক তরল। হাইড্রোসিলিক তরল। ক্লিয়ার? হাইড্রোসিলিক তরল। ব্যাপারটা হচ্ছে যে হাইড্রোসিলিক তরলের পরিমাণ যখন বেড়ে যায় তখন একটা রোগ হয়, বা একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় শুক্রাশয়, অর্থাৎ শুক্রাশয়টা বড় হয়ে যায়। যখন হাইড্রোসিল তরলটা বেড়ে যায় তখন একটা রোগ হয়, তার নাম হচ্ছে হাইড্রোসিল। এটা যখন হাইড্রোসিল যখন হয়, অর্থাৎ যখন শুক্রাশয় যখন এই 2টো স্তরের মধ্যে তরলটা যখন বেড়ে যায় তখন হাইড্রোসিল রোগটা হয়। হাইড্রোসিল রোগ যদি হয় বা অবস্থা এরকম যদি হয় তাহলে শুক্রাশয়ের আকারটা আরও বেড়ে যায়। ঠিক আছে? শুক্রাশয়ের আকারটা একটু বেড়ে যায়। তারপরে জাস্ট 2টো একটু বলবো, 2টো বলার পর ছেড়ে দেবো, মানে ক্লাসটা শেষ করে দেবো। তো ব্যাপারটা হচ্ছে আমরা তখন জানতে পারলাম যে উদর গহ্বরে শুক্রাশয় থাকছে। তো বেসিক্যালি শুক্রাশয়ের টেন্ডেন্সি কি? জন্মের পরে স্ক্রোটাম থলিতে নেমে যাওয়া, তাই তো? এবার কোনো কারণে শুক্রাশয় 2টো স্ক্রোটাম থলিতে নামলো না, জন্মের পরে স্ক্রোটাম থলিতে নামলো না, অর্থাৎ এই 2টো শুক্রাশয়ে উদর গহ্বরে থেকে গেল। যদি এরকম হয় তাকে বলা হয় ক্রিপ্টরকিজম। অর্থাৎ যখন দুটো শুক্রাশয় স্ক্রোটাম থলিতে না নেমে উদর গহ্বরেই থেকে যায় তখন তাকে বলবো ক্রিপ্টরকিডিজম। ওকে, এবার উদর গহ্বরে আছে, বাট উদর গহ্বরে শুক্রাশয় আছে, বাট উদর গহ্বরে একটা থাকলো আর শুক্রাশয় একটা থাকলো। ঠিক আছে?
টেন্ডেন্সি কি? টেন্ডেন্সি হচ্ছে দুটো শুক্রাশয়ই স্কোটাম থলিতে নেমে আসবে। বাট এমন যদি হয় যে একটা শুক্রাশয় স্কোটাম থলিতে আর একটা শুক্রাশয় উদর গহ্বরেই থেকে গেল, এই ক্ষেত্রে যে রোগটা হয় তার নাম হচ্ছে মেনরকিডিজম। ওকে, অর্থাৎ যদি দুটো শুক্রাশয় উদর গহ্বরে থেকে যায় এবং স্কোটাম থলিতে না নামে, তাকে আমরা বলবো ক্রিপ্টারকিডিজম। যদি একটা শুক্রাশয় জন্মের পরে, কিন্তু সব ঘটছে জন্মের পরে, যখন একটা শুক্রাশয় স্কোটাম থলিতে আর একটা শুক্রাশয় উদর গহ্বরে, তাকে আমরা বলবো মেনরকিডিজম। ক্লিয়ার? ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।